আমেরিকা ও ইসরায়েলের আকস্মিক সামরিক অভিযানে ইরানের সামরিক বাহিনীর প্রায় নেতৃত্ব শূন্য হয়ে পড়ে। যুদ্ধের আঘাতে শূন্য হওয়া সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সেই পদগুলো আনুষ্ঠানিকভাবে পূর্ণ করেছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সামরিক বাহিনীর চিফ অব স্টাফ ও আইআরজিসি প্রধান সহ শীর্ষ ৬টি পদে নতুন নিয়োগ দিয়ে ডিক্রি জারি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা। সর্বোচ্চ নেতার এই ডিক্রিতে প্রয়াত সৈয়দ আব্দুর রহিম মুজাফির স্থলাভিষিক্ত করে মেজর জেনারেল আলী আবদুল্লাহকে সশস্ত্র বাহিনীর নতুন চিফ অব স্টাফ পদে নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে ডেপুটি চিফ অব স্টাফ পদে নিযুক্ত হয়েছেন কিউমার্স হায়দারি। এর আগে খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান হিসেবে দায়িত্ব পালন করা আবদুল্লাহি যুদ্ধকালীন ইরানের ক্ষেপণাস্ত্র অভিযান ও স্ট্রেট অব হরমুজ কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। এই নিয়োগের পাশাপাশি সর্বোচ্চ অপারেশনাল সামরিক কমান্ডো খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরকে চিফ অব স্টাফের কার্যালয়ে একীভূত করার নির্দেশ দিয়েছেন মুস্তফা খামেনি। এদিকে প্রয়াত আইআরজিসি প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুরের শূন্য পদে তার উত্তরসূরি হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ওয়াহিদিকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই পুনর্গঠনে আইআরজিসির ডেপুটি চিফ করা হয়েছে মুস্তফা ইজাদিকে। পাকপুর নিহত হওয়ার পর থেকে শীর্ষ কমান্ডার হিসেবে ওয়াহিদি কার্যত আইআরজিসির নেতৃত্ব দিয়ে আসছিলেন। খামেনির নতুন আদেশে তার পদটিকে স্থায়ী করা হলো। যুদ্ধকালীন গোপনীয়তার পর সম্প্রতি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় তিনি প্রথম জনসম্মুখে আসেন। অন্যদিকে আইআরজিসি নৌবাহিনীর প্রধান পদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন আলী আজমাই। এছাড়া বেসামরিক মিলিশিয়া বাহিনী বাসিজের প্রধান হিসেবে অভিজ্ঞ গোয়েন্দা কর্মকর্তা হোসেন তায়েবকে ফিরিয়ে আনা হয়েছে। ইউএস ইসরায়েলি হামলায় ইরানে অনেক শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। মন্ত্রিসভার একাধিক সদস্য নিহত হওয়ার পর শূন্য পদগুলো এখনও ভারপ্রাপ্ত দায়িত্ব অর্পণের মাধ্যমে চালিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে শীর্ষ সামরিক কমান্ডারদের শূন্যতা পূরণ করতে সর্বোচ্চ নেতার এই আদেশ শূন্য পদ পূরণের প্রথম পদক্ষেপ। মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদকে মৃত্যুদণ্ড দিয়েছে দামাস্কার স্পেশাল ক্রিমিনাল ট্রাইব্যুনাল। মঙ্গলবার বিচারক ফখরুদ্দিন আল আরিয়ান ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। وباسم الشعب العربي في سوريا تقرر المحكمة بالإجماع ما يلي। পলাতক থাকায় বাশার আল আসাদের অনুপস্থিতিতেই আদালতে বিচার প্রক্রিয়া চলে। বিচারক এদিন চলমান বিচার প্রক্রিয়ার সমাপ্তি ঘোষণা করে জানান, বাশার আল আসাদের বিরুদ্ধে নির্বিচারে হত্যা, শিশুদের উপর নির্যাতন এবং সুনির্দিষ্ট চক্রান্তের মাধ্যমে গৃহযুদ্ধ ও সহিংসতা উস্কে দেওয়ার অপরাধ প্রমাণিত হয়েছে। সিরিয়ার আরব জনগণের নামে আদালত সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করছে যে প্রথমত পলাতক আসামি বাশার আল আসাদকে পরিকল্পিত হত্যাকাণ্ড, একাধিক ব্যক্তি ও 15 বছরের কম বয়সী শিশুদের হত্যা এবং মানবতাবিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হলো। এসব অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। বাশারের পাশাপাশি তার আমলের প্রভাবশালী নিরাপত্তা কর্মকর্তা আতেফ নাজিবকেও গৃহযুদ্ধ ও সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর অপরাধে মৃত্যুদণ্ড এবং অর্থদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় সাবেক এই প্রভাবশালী কর্মকর্তা আদালত কক্ষে উপস্থিত ছিলেন। বিচারক জানান, দণ্ডবিধি অনুযায়ী আদালতের এই রায় বাস্তবায়ন করতে হবে। সাধারণ দণ্ডবিধির 204 ধারা অনুযায়ী সবচেয়ে কঠোর শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ কার্যকর করা হবে এবং জরিমানা আদায় করা হবে। 2024 সালের ডিসেম্বরে দামাস্কাস অভিমুখে বিদ্রোহী যোদ্ধাদের অভিযান ও গণবিপ্লবের মুখে রাজধানী ছেড়ে মস্কোতে পালিয়ে যান বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে 2000 সালে বাবা হাফিজ আল আসাদের মৃত্যুর পর ক্ষমতায় বসা বাশারের প্রায় 25 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। প্রায় 14 বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধে লাখো মানুষের প্রাণহানির ঘটনার পর এই প্রথম কোনো আদালতে আসাদ পরিবারের ক্ষমতাশালীদের বিচার সম্পন্ন হলো। দামাস্কাসের জাস্টিস প্যালেসের বাইরে জাতীয় পতাকা হাতে জড়ো হয়েছেন শত শত মানুষ। হাততালি আর স্লোগানে মুখরিত চারপাশ।
দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার বাহিনীর শীর্ষ কর্তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হতেই বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠেন উপস্থিত সিরিয়ানরা। ২০২৪ সালের ডিসেম্বরে বিদায় নেয়া আসাদ সরকারের বিরুদ্ধে গৃহযুদ্ধকালীন গণহত্যা, নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মঙ্গলবার এ রায় দেয় আদালত। اعتقلني عاطف نجيب وانا عمري 15 سنه ১৫ বছর বয়সে আতেফ নাজিব আমাকে গ্রেফতার করেছিল। ঈশ্বরের অশেষ কৃপায় আজ ১৫ বছর পর সিরিয়ার বিপ্লব জয়ী হয়েছে। আজ আতেফ নাজিবের মৃত্যুদণ্ড হয়েছে। এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা নতুন সিরিয়ান রাষ্ট্র এবং প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে ধন্যবাদ জানাই। আল্লাহর রহমতে আমরা আবার সিরিয়াকে নতুন করে গড়ে তুলব। يعني شلون بدي اقول لك انه اهان الشعب السوري আসাদ ছাড়াও তার ভাই ও 4th আর্মার্ড ডিভিশনের প্রধান মাহের আল আসাদকে অনুপস্থিতিতেই মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়া ২০১১ সালে যে দ্রা শহর থেকে আসাদ বিরোধী গণ অভ্যুত্থানের সূচনা হয়েছিল, সেখানকার আসাদ ঘনিষ্ঠ গোয়েন্দা প্রধান আতেফ নাজিবকে সশরীরে আদালতে হাজির করে মৃত্যুদণ্ডের রায় শোনানো হয়। আসাদ বর্তমানে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে থাকলেও এই রায়কে নতুন সিরিয়ার ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন প্রসিকিউটররা। نعتبر هذا الحكم هو خطوة أولى আধুনিক সিরিয়ার অন্তর্বর্তীকালীন ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে আমরা এই রায়কে প্রথম ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখছি। সিরিয়ানদের ওপর অপরাধকারী কাউকেই যে ছাড় দেয়া হবে না, সেই নীতি প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। هدف الذي نسعى إليه هو বছরের পর বছর বৈষম্য, নির্যাতন আর যুদ্ধ যন্ত্রণার শিকার হওয়া মানুষের কাছে এই সিদ্ধান্ত শুধু একটি আইনি রায় নয়, এটি ১.৫ দশকের কান্নার অবসান ও অধিকার ফিরে পাওয়ার আনন্দ। صار لنا 14 سنة محرومين كل حياتنا المدنية দীর্ঘ ১৪ বছর আমরা সব ধরনের স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত ছিলাম। প্রথমে আমাদের শহরের ছেলে মেয়েদের ওপর অত্যাচার, তারপর যুদ্ধ আর শারীরিক ক্ষত। ঈশ্বরের কাছে হাজারো শুকরিয়া। সমস্ত সিরিয়ান জনগণ এবং দেশের জন্য সন্তান উৎসর্গ করা প্রতিটি শহীদ মাকে আমার অভিনন্দন। الأم شهيد قدمت ابنها لهالوطن লাখ লাখ মানুষের প্রাণহানি এবং নিজ ভূখণ্ডে গৃহহীন হওয়া সিরিয়ানদের কাছে এই রায় শত সহস্র শহীদের ত্যাগের স্বীকৃতি। দামাস্কাসের রাজপথে উল্লাসরত সাধারণ মানুষের একটাই দাবি, নতুন সিরিয়ায় মানবাধিকার লঙ্ঘনের অপরাধে জড়িত প্রতিটি অপরাধীকে যেন আইনের আওতায় এনে শাস্তি কার্যকর করা হয়। আদালতের বাইরে স্লোগান আর আপেল হাতে সমর্থকদের ভিড়। ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার রাশিয়ার একমাত্র নিবন্ধিত রাজনৈতিক দল ইয়াবলোকার কেন্দ্রীয় কার্যালয় ও আদালতের বাইরে এখন উদ্বেগের ছায়া। সোমবার এক রায়ে আসন্ন সেপ্টেম্বরের নির্বাচনে দলটিকে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিষিদ্ধ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। ক্রেমলিন ঘনিষ্ঠ দল রোজিনার করা মামলার ভিত্তিতে এই রায় দেয়া হয়, যেখানে ইয়াবলোকর বিরুদ্ধে বিদেশি অর্থায়ন ও চরমপন্থার কাল্পনিক অভিযোগ আনা হয়। আদালতের এই সিদ্ধান্তকে বেআইনি উল্লেখ করে আপিলের ঘোষণা দিয়েছেন দলটির প্রধান। আদালতের রায় এখনো আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়নি। আমাদের হাতে ৫ দিন সময় আছে এবং আমরা সুপ্রিম কোর্টে এই রায়ের বিরুদ্ধে আপিল করব, শান্তিকামী মানুষের কথা তুলে ধরতে এবং এই বেআইনি সিদ্ধান্ত বাতিল করতে আমরা আইনি লড়াই চালিয়ে যাব। রাশিয়ায় ২০২২ সালে ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে যুদ্ধবিরোধী যে কোনো কণ্ঠস্বর চেপে ধরার অভিযোগ রয়েছে পুতিন প্রশাসনের বিরুদ্ধে। মাত্র ৪৩ শব্দের নির্বাচনী ইশতেহারে যুদ্ধবিরতি ও শান্তির কথা বলা ইয়াবলোকো দলকে নিষিদ্ধের ঘটনায় দেশটির সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই একে গণতন্ত্রের জন্য বড় আঘাত হিসেবে দেখছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। গণতন্ত্রকে এভাবে সংকুচিত করা ঠিক নয়। যারা নির্বাচনে অংশ নিতে চায় তাদের সবাইকে সমান সুযোগ দেওয়া উচিত, যেন জনগণ তাদের রায় দিতে পারে। একই সাথে সাধারণ ভোটারদের মধ্যে তৈরি হয়েছে ভোট দেয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্ব। একমাত্র বিরোধী দলটি বাদ পড়ায় নির্বাচন ব্যবস্থার নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। В целом, это довольно странная политика, потому что это পুরো বিষয়টিই বেশ অদ্ভুত। এই নিষেধাজ্ঞায় আসলে পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। আমি নির্বাচনে ভোট দিতে চেয়েছিলাম, কিন্তু এখন কাকে ভোট দেব সেটাই বুঝতে পারছি না। только вот теперь не знаю вообще.
যদিও সরকারের অনুগত একাংশ এই সিদ্ধান্তকে সমর্থন করছে, তবে সেপ্টেম্বরের নির্বাচনের ঠিক 1 মাস আগে প্রধান বিরোধী দলকে বাদ দেওয়ার ঘটনাকে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে পুরোপুরি স্তব্ধ করে দেওয়ার এক চূড়ান্ত পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনীতি বিশ্লেষকরা। কারাগারে নির্ধারিত সংকটের দোহাই দিয়ে সাজাপ্রাপ্ত কয়েদিদের নির্ধারিত সময়ের আগেই মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছে ব্রিটেনে। বিশেষ করে দায়িত্বরত অবস্থায় নিহত পুলিশ কর্মকর্তা অ্যান্ড্রু হার্পার হত্যায় সাজাপ্রাপ্তদের আগাম মুক্তির খবরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। মানুষের এই উদ্বেগে নিজের অবস্থান তুলে ধরেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি ব্রানহাম। তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি এই ব্যবস্থা উন্নত করার চেষ্টা করছেন। What I have done since I came into office is push the system every single day to go further. I've not accepted it's impossible to do more. বিতর্ক এড়াতে ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধে সাজাপ্রাপ্তদের এই সুবিধার বাইরে রাখার কথা আগেই জানিয়েছিল সরকার। এবার ব্রিটেনের কারাগারগুলোর ওপর চাপ কমাতে বিদেশি অপরাধীদের নিজ দেশে দ্রুত ফেরত পাঠানোর পাশাপাশি আইপিপি সাজাপ্রাপ্তদের বিষয়টিও পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ব্রানহাম প্রশাসন। সেপ্টেম্বরের শুরুতেই পার্লামেন্টে পরিকল্পনা জমা দেওয়ার জন্য জাস্টিস সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রানহাম। Today I have asked the Justice Secretary to present a plan in early September to Parliament to go further so that we do not have to release as many people early. ব্রিটিশ প্রধানমন্ত্রীর দাবি, বড় অপরাধীদের পুরো সাজা নিশ্চিত করতেই কেবল কম ঝুঁকিপূর্ণ অপরাধীদের ক্ষেত্রে শিথিলতার বিষয়টি ভাবা হচ্ছে। কোনো অপরাধীকে আগাম মুক্তি না দিয়ে পুরো মেয়াদে কারাদণ্ড নিশ্চিত করাই তার প্রশাসনের মূল লক্ষ্য। বেলারুশ থেকে আসা কাদামাখা একদল অভিবাসন প্রত্যাশীকে আটকের পরেই উন্মোচিত হয় মাটির নিচের একটি গোপন পথ। দেশের ইতিহাসে বেলারুশ সীমান্তে প্রথমবারের মতো এমন সুড়ঙ্গের সন্ধান পাওয়ার কথা নিশ্চিত করেছে প্রশাসন। লাটভিয়ায় প্রথম কোনো সুড়ঙ্গের সন্ধান মিলেছে। সিলেনে সীমান্ত এলাকায় নিরাপত্তা বাহিনীর সমন্বিত অভিযানে কাদামাখা একদল অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয়। তারা কিভাবে দেশে ঢুকেছে তার উৎস খুঁজতে গিয়েই এই গোপন সুড়ঙ্গটি পাওয়া যায়। ঘটনা নিশ্চিত হওয়ার পরপরই বেলারুশ থেকে আসা এই অভিবাসন সংকটকে হাইব্রিড হুমকি হিসেবে উল্লেখ করে বিশেষ সামরিক অভিযান অপারেশন ওয়ার্ফ উল শুরুর ঘোষণা দেন লাটভিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রিস কুলবার্গস। সেনা, পুলিশ ও ড্রোন প্রযুক্তি ব্যবহার করে পুরো সীমান্ত অঞ্চলকে সুরক্ষার আওতায় আনা হচ্ছে। যারা মানব পাচারের এই নেটওয়ার্ক পরিচালনা করছে তাদের স্পষ্ট করে বলছি, আজ থেকেই আমরা এতে ইতি টানতে যাচ্ছি। আজ থেকে অপারেশন ওয়ারউলফ শুরু হলো। আমরা আমাদের সামরিক ও অন্যান্য শক্তি প্রয়োগ করে যৌথভাবে এই অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করব। লাটভিয়ার প্রশাসনের দাবি, ইউরোপের উষ্ণ অঞ্চলের খোঁজে বা অন্য দেশে পৌঁছাতে অভিবাসীরা লাটভিয়াকে যাতায়াতের পথ হিসেবে ব্যবহার করছে। মানব পাচারকারীরা যাতে কোনোভাবেই ইউরোপের সীমানাকে সহজ লক্ষ্যবস্তু বানাতে না পারে সেজন্য প্রতিবেশী দেশগুলোর সঙ্গেও সমন্বয় করছে লাটভিয়া। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।